সংসদে পরিমণি বিতর্ক, ক্লাব ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। বাজেট তৈরিতে এমপিদের গুরুত্ব নেই, আলোচনা অর্থহীন মেনন। দেশের অভ্যন্তরেও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, তবুও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জুলাইয়ে টিকার নিবন্ধন শুরুর সম্ভাবনা, জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। এবং রাষ্ট্রদূত পুনর্নিয়োগে সম্মত বাইডেন পুতিন, অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তায় সহযোগিতার অঙ্গীকার। দেখছেন এটিএন নিউজ, দুপুর ৩টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। বাজেট প্রণয়নে আইন প্রণেতাদের অংশগ্রহণের গুরুত্ব না থাকায় বাজেট নিয়ে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সিপিডি ও অক্সফাম আয়োজিত এক ওয়েবিনার বৈঠকে রাশেদ খান মেনন এ মন্তব্য করেন। এর আগে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহানও বাজেট প্রণয়ন পদ্ধতির সমালোচনা করেন। বক্তারা প্রস্তাব করেন, মুক্তিযোদ্ধাদের ভাতা সামাজিক নিরাপত্তা খাতে না রেখে প্রতিরক্ষা খাতে স্থানান্তর করা উচিত। এছাড়া বয়স্ক এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বয় জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। পেনশন এবং মুক্তিযুদ্ধ ভাতা যুক্ত হয়ে যাওয়াতে এটার কলবর বৃদ্ধি পায়, কিন্তু এটা ঠিকভাবে গিয়ে পৌঁছে না, এমনকি সঞ্চয়ের সুদও এর সাথে যুক্ত হয়ে যায়। আমি এই ব্যাপারটি যখন আমি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলাম তখন আমি অর্থ মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে চিঠি চালাচালি করেছি, কিন্তু অর্থ মন্ত্রণালয় কিছুতেই তাদের এই বাজেট কাঠামো থেকে তারা বেরিয়ে আসতে রাজি নন। সংসদে আমাদের আলোচনা আসলে অর্থহীন। প্র্যাকটিক্যালি আমাদেরকে সংসদে কথা বলতে হয় বলে বলছি, আসলে হা না ভোট দিয়ে মানে হা এবং না বলা, এটাই আমাদের দায়িত্বের মধ্যে যখন চলে যায় তখন সংসদ কার্যত কোনো কার্যকর প্রতিষ্ঠানে থাকে না। পরিমণির ঘটনায় উত্তপ্ত আলোচনা হয়েছে জাতীয় সংসদে। ক্লাব সংস্কৃতি নিয়ে দোষারোপ আর পাল্টাপাল্টে বিতর্কে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। দাবি উঠেছে অবৈধ ক্লাব আর ডিজে পার্টি বন্ধের। দর্শকের বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা চেষ্টা করব সংবাদের পরবর্তী অংশে সেটা আপনাদের জানানোর জন্য। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে একটি সুস্পষ্ট রোডম্যাপের প্রয়োজনীয়তার কথা তুললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আজ নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গানের সাথে বৈঠকে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এই সংকটের সমাধান রয়েছে মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপর। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘের কাছে সুস্পষ্ট একটি রোডম্যাপ দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। কক্সবাজারে রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি সত্তর প্রত্যাবর্তন শুরু না হয় তাহলে এটি কেবল এই এলাকারই নয়, বরং তা এ অঞ্চল ও এর বাইরেও অস্থিরতা তৈরি করবে। পরিমণির ঘটনায় উত্তপ্ত আলোচনা হয়েছে জাতীয় সংসদে। ক্লাব সংস্কৃতি নিয়ে দোষারোপ আর পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়ে পড়েন
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যরা। দাবি উঠেছে অবৈধ ক্লাব আর ডিজে পার্টি বন্ধের। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে 2021-22 অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় করোনাকালীন এই বাজেটকে ব্যয়বহুল ও বাস্তবায়নের অযোগ্য বলে মন্তব্য করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তাদের বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ঘটনাবলীও। গুলশান বনানী এলাকায়, অভিজাত এলাকায় যে সমস্ত হোটেল বার স্থাপিত হয়েছে, এই সব জায়গায় আপনার রাত্রেবেলা মদ্যপ আয়োজন করা হয় এবং সেখানে সীসা, সেখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে। এগুলোর সাথে থানায় যারা কর্মরত রয়েছে আইন প্রক্রিয়া সংস্থার, প্রতি মাসে মাসে তারা টাকা আদায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী কোনো দলের নয়, রাষ্ট্রের, উনি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবেন মাননীয় স্পিকার। 40-50 বছর আগের ঘটনা দিয়ে আপনার এটাকে ঢাক দেওয়ার চেষ্টা করা আমি মনে করি অযৌক্তিক মাননীয় স্পিকার। পরিমণির ব্যাপারটা যদি আজকে আমরা আসি, আমাদের নাসির যদি আমাদের প্রেসিডেন্ট মেম্বার তিনি যদি এটা করে থাকেন, তাহলে আইনের গতিতে চলুক এবং আইনের গতিতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাতে আমাদের কোনো বাধা নেই মাননীয় স্পিকার। কিন্তু অন্যায় কারো উপরে করার, কারো গায়ে হাত দেওয়ার, কাউকে অপমান করার এখতিয়ার কেউ রাখে না। এটা পুলিশও যেমন রাখে না, একজন মানুষ আরেকজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করতে পারে না। আওয়ামী লীগ ও বিএনপির সংসদ সদস্যরা বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণির হেনস্থার অভিযোগ প্রসঙ্গে পরস্পরকে দোষারোপ করেন। মদ জুয়া এই বাংলাদেশে বঙ্গবন্ধু বন্ধ করে দিছে। জিয়াউর রহমান এই মদ যে লাইসেন্স দিয়েছে, তিনি ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে স্টিমার ক্রাব করে নৌযাত্রা করছিল। সুতরাং অপরাধ যেখানটা হয়েছে সেইখান থেকে যারা করছে তাদের আগে বিচার হওয়া উচিত। আপনি কোথায় গেলেন? 40 বছর আগে মদের লাইসেন্স, মাননীয় স্পিকার, মদের লাইসেন্স তো দেওয়া হয়েছে, প্রতি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এখানে কি মুসলমানদেরকে মদ খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে? যদি ওই আইনের মধ্যে দেখাতে পারেন যে মুসলমানদেরকে ক্লাবের মদ খাওয়ার বৈধতা জিয়াউর রহমান দিয়ে গেছে, আমি এই সংসদ থেকে পদত্যাগ করে চলে যাবো মাননীয় স্পিকার। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিতেরও দাবি করেন তারা। ঢাকা বোট ক্লাব সহ বিভিন্ন ক্লাবে মদ্যপান ও ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্যরা। ঢাকা। সীমান্তবর্তী জেলার পাশাপাশি ভারতের সঙ্গে সীমান্ত নেই এমন জেলাগুলোতেও বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারতীয় ভ্যারিয়েন্ট। নতুন নতুন এলাকায় লকডাউন ও বিধি নিষেধ বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা আগের মতোই। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় নোয়াখালীতে 393 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 101 জন, মৃত্যু হয়েছে 2 জনের। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যু 129। নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে দেয়া 2 সপ্তাহের লকডাউন শেষের পথে, পরিস্থিতির উন্নতি নেই। পাশের জেলা ফেনীতেও করোনা ভাইরাস সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত 1 জুন থেকে 16 জুন পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়েছে 15%। ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট সবার উদ্বেগের কারণ হলেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মানুষের আসা যাওয়া থেমে নেই। সংক্রমণ কমাতে রাজশাহী সিটিতে লকডাউন বেড়েছে আরও 1 সপ্তাহ। গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ 3 জন এবং উপসর্গ ছিল 7 জনের। জেলায় 400 নমুনা পরীক্ষায় শনাক্ত 166 জন। গত 24 ঘন্টায় সাতক্ষীরায় 186 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 88 জন। সংক্রমণের হার বেড়েছে 47.3%। করোনা উপসর্গে আরও 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় মৌলভীবাজারে বাড়তে শুরু করেছে করোনা। মোবাইল কোড বসিয়েও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে পারছে না প্রশাসন। একই অবস্থা কুষ্টিয়া ও সীমান্ত জেলা কুড়িগ্রামেও। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আগামী জুলাইয়ে করোনা টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাউকাউস। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, টিকা সংগ্রহের সব রকম চেষ্টাই করছে সরকার।
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আগামী রোববার আরও 53,340টি পরিবারকে 2% জমি সহ একটি করে বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী। চলতি বছরে আরও 1 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে তাদের জমি ও বাড়ি বুঝিয়ে দেওয়া হবে। ডক্টর আহমেদ কায়কাউস জানান, করোনা টিকা কেনার জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার, তবে টাকা থাকলেও টিকা পাওয়া যাচ্ছে না। উৎসবে এই যে স্বপ্নযাত্রা বাস্তবায়নের এক একটা দেশ বা কোম্পানির সঙ্গে কথা বলে যাচ্ছে। আমরা কিন্তু কারো দয়া চাই না। আমরা বারবার বলছি, আমরা কারো কাছ থেকে, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন যে আমাকে ফ্রি দরকার নাই, আমি টাকা দিয়ে কিনবো, যেখানেই পাওয়া যায় সেখানেই কেনা হবে। এবং আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাস স্কেলে শুরু করতে পারবো। ভারতের করোনা প্রসঙ্গ। ভারতে 24 ঘন্টায় করোনা সংক্রমণ 67,208 ও মৃত্যু 2,330। গত দুদিনে 60,000-এর ঘরে নেমে এলেও আবারও কিছুটা বেড়েছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 2,97,00,000-এর বেশি ও মৃত্যু 3,81,903। রাজ্যগুলোর মধ্যে সংক্রমণের দিক থেকে শীর্ষে থাকা মহারাষ্ট্রে সংক্রমণ আবারও 10,000-এর বেশি। বুধবার এই সংখ্যা ছিল 10,000-এর নিচে। তবে আশার কথা হচ্ছে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সক্রিয় রোগীর সংখ্যা 5,000-এর নিচে রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবার 13টি গরুর হাট বসছে। দক্ষিণের মেয়র শেখ ফজলুর তাপস জানিয়েছেন, হাট ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব মানার উপর জোর দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে কোরবানির বর্জ্য সরানোর কাজ করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডে অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তর প্রকল্প উদ্বোধন শেষে তিনি এই কথা জানান। মেয়র তাপস বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে অন্তর্বর্তী বর্জ্য স্থানান্তরের স্থান নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে মাতুয়াইলের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে এগুলো নেওয়া হবে। এর ফলে রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি ঘটবে বলেও আশা করেন তিনি। এক্ষেত্রে নাগরিকদের আরও সচেতন হবার আহ্বান জানিয়ে মেয়র বলেন, যত্রতত্র বর্জ্য ফেলার কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। মেয়র জানান, আগামী সেপ্টেম্বরে 1,000 কোটি টাকার একটি প্রকল্প পাশ হবার কথা রয়েছে, যার মাধ্যমে ঢাকার খালগুলো দৃষ্টিনন্দন করার কার্যক্রম শুরু হবে। আমরা দেখি যে সেখানে বর্জ্যতে স্তূপ হয়ে থাকে। এই পরিবেশ থেকে আমরা সরে আসতে চাই। আমাদের আশাবাদ যে আগামী ডিসেম্বরের মধ্যে, এই বছরের মধ্যেই আমরা এটা সম্পূর্ণরূপে শেষ করতে পারবো এবং আমাদের 75টা ওয়ার্ডেই আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ সম্পন্ন হবে, যার মাধ্যমে আমরা ঢাকা শহরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পারব। বৈরিতার অবসান ঘটিয়ে পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুইজারল্যান্ডের জেনেভায় গতকালের ঐতিহাসিক বৈঠকে দুই নেতা অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তায় সম্মিলিতভাবে কাজ করার কথাও বলেছেন। জেনেভা লেকের ধারে 200 বছরের পুরনো এক প্রাসাদে প্রথমবারের মতো মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার বেশি স্থায়ী এই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ এবং সাইবার নিরাপত্তা সহ আরও কিছু ইস্যুতে একসাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন তারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি, দুই দেশই নিজ নিজ রাষ্ট্রদূতদের আবারও কর্মস্থলে ফেরত পাঠাতে রাজি হয়েছে। বাইডেনের সঙ্গে প্রথম বৈঠককে গঠনমূলক বলে মনে করেন পুতিন। বলেন, তাদের আলোচনায় কোনো বৈরিতা ছিল না। বৃহৎ দুটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক বজায় রাখার বিশেষ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। বৈঠকটি অর্থবহ ছিল। নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং লক্ষ্য ছিল এর থেকে যেন একটা ফলাফল পাওয়া যায়। আলোচনায় পরস্পরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টাও ছিল। বাইডেন রুশ ভিন্ন মতাবলম্বী অ্যালেক্সি নাভালনির কারাদণ্ডের বিষয়টি উত্থাপন করলে পুতিন বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেন। সংবাদ সম্মেলনে নাভালনির নাম উচ্চারণ না করে পুতিন বলেন, তিনি গ্রেপ্তার হতেই চেয়েছিলেন, বরং এ পর্যায়ে তিনি ক্যাপিটাল হিলে হামলার পর বহু মানুষকে গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলন নিয়ে বাইডেনকে খোঁচা দেওয়ার সুযোগ নষ্ট করেননি। ক্যাপিটাল হিলে আন্দোলনের সময় আমরা সহিংসতা দেখেছি, আইন নিজের হাতে তুলে নিতে দেখেছি।
মার্কিন জনগণের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, তবে এ ধরনের ঘটনা আমরা আমাদের দেশে কখনোই ঘটতে দেব না। পরে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মন্তব্য করেন, নাভালনি ইস্যু ও যুক্তরাষ্ট্রের ওই ঘটনার মধ্যে অনেক পার্থক্য। দুই দেশের মধ্যে আরো অনেকগুলো চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। পুতিনকে জানানো হয়েছে ইউক্রেনের সার্বভৌমত্বের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা। এছাড়া বেলারুশ ইস্যুসহ অন্যান্য বিষয়েও কথা হয়েছে। কোনো বিষয়ে তিনি দ্বিমত করেননি, তবে তিনি তার মতামত তুলে ধরেছেন। বৈঠককে ফলপ্রসূ বলেছে উভয় পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে বলেছেন তার লক্ষ্য রাশিয়া বিরোধী কিছু নয়, কিন্তু আমেরিকার স্বার্থ রক্ষাই তার উদ্দেশ্য। সংবাদ সম্মেলনের পর যৌথ বিবৃতিতে বলা হয়, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে পরবর্তী সময়ে দুই দেশের কর্মকর্তারা বৈঠক ও চুক্তি করবেন। সাইবার হামলা, নির্বাচনী হস্তক্ষেপ ও নাভালনি ইস্যুতে দুদেশের মধ্যে সম্পর্ক যখন তলানিতে, তখনই এই বৈঠক অনুষ্ঠিত হলো। পর্যবেক্ষকরা বলছেন, সম্পর্কের শীতলতা ভেঙে এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি নিজ নিজ রাষ্ট্রদূতদের অপর দেশে পাঠাতে দুই নেতারই সম্মত হওয়া। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ। নিউজ আওয়ারের এই পর্যায়ে নিচ্ছে বাজেট বিরতি, এরপর আরো যা থাকছে। ভুয়া এনআইডি, আরো এক ইসি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। আদিতমারির বালির বাঁধে ঠেকানো যাচ্ছে না তিস্তার ভাঙন। সংসদে পরিমণি বিতর্ক, ক্লাব ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। বাজেট তৈরিতে এমপিদের গুরুত্ব নেই, আলোচনা অর্থহীন মেনন। দেশের অভ্যন্তরেও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, তবু উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জুলাইয়ে টিকার নিবন্ধন শুরুর সম্ভাবনা, জানালো প্রধানমন্ত্রীর দপ্তর। এবং রাষ্ট্রদূত পুনর্নিয়োগে সম্মত বাইডেন পুতিন, অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তায় সহযোগিতার অঙ্গীকার। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। রোহিঙ্গাদের জাতীয় পরিচয় বা এনআইডি প্রদানের ঘটনায় পুলিশের ওসি, ইসি কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় 2 ও মামলাটি করেন দুদকের উপ সহকারী পরিচালক শরীফউদ্দিন। মামলায় 17 আসামির মধ্যে রয়েছেন কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন, রংপুরের পুলিশ পরিদর্শক সুভাষ চন্দ্র ধর, নোয়াখালী বেগমগঞ্জের পুলিশ পরিদর্শক রুহুল আমিন, পটুয়াখালীর এসআই এস এম মিজানুর। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে কক্সবাজারের বেশ কয়েকজন রোহিঙ্গাকে এনআইডি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আগামী জুনে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো রেল চালুর পরিকল্পনা রয়েছে। সকালে জুম মিটিংয়ে যুক্ত হয়ে কথা জানিয়েছেন ঢাকা মাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। তিনি জানান, মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ প্রায় 63% শেষ হয়েছে। নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে কারো দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রো রেল হচ্ছে এমআরটি লাইন 1। এই এমআরটি লাইন 1 আমরা সহসাই এটার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছি। এই রুটের মোট দৈর্ঘ্য হচ্ছে 31.241 কিলোমিটার। তার মধ্যে পাতাল অংশ হচ্ছে 19.72 কিলোমিটার এবং উড়াল অংশ হচ্ছে 11.369 কিলোমিটার। অপারেশন কুয়েত পুনর্গঠন ও KP8 এ নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্য সার্জেন্ট মুকুল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ ঢাকা সেনানিবাসে মরহুমের জানাজায় মনোনীত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ সহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানাজার পর মনোনীত সেনাবাহিনী প্রধান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনা সদস্য মুকুল হোসেনের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টার যোগে তার গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাকে দাফন করা হবে। সার্জেন্ট মুকুল হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত 11 জুন মৃত্যুবরণ করেন। আতঙ্কের নাম বজ্রপাত, প্রাণহানিও নিয়মিত। পুরনো বড় সব গাছপালা কেটে ফেলার অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া বজ্রপাতে ক্ষয়ক্ষতি বেড়ে যাওয়া। এর প্রতিকারে পরিকল্পিতভাবে তালের চারা রোপণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একে আজাদের রিপোর্ট। জুন থেকে সেপ্টেম্বর, বর্ষাকাল 4 মাস জুড়ে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্র বৃষ্টিও হয়ে থাকে। বাজ পড়ে মানুষ মারা যাওয়ার সংখ্যাও কম নয়। এই সময় দেখবেন যে ওই যে আপনার বজ্র বৃষ্টি হবে, তারপরে আপনার কোথাও কোথাও দেখা যাবে যে ভারী বৃষ্টি হতে পারে। যে মানুষ যত সচেতন হবে তত আপনার এখান থেকে মানে বলা যায় যে ক্যাজুয়ালিটি কমে যাবে। মার্চ মাস থেকে এ পর্যন্ত 3.5 মাসে অন্তত 177 জনের প্রাণহানি হয়েছে বজ্রপাতে। এর মধ্যে 122 জনই কৃষিকাজ করতে গিয়ে মারা যান। অথচ বজ্রপাত থেকে সুরক্ষা পেতে ক্ষেত খামারে তালের চারা না লাগিয়ে রোপণ করা হয় সড়কের পাশে, যেখানে বাজ পড়ে মারা যাওয়ার ঘটনা নেই বললেই চলে। তাল গাছ অবশ্যই রোপণ করতে হবে, বড় বড় গাছ দ্রুত বাড়ে এরকম গাছ রোপণ করতে হবে, মাঠের মধ্যে মারা যায়। তো সেখানে আমাদের এগুলো লাগাতে হবে। বজ্রপাত ঠেকাতে লম্বা তাল গাছের কার্যকর ভূমিকা থাকলেও বর্ষা ঘিরে হিড়িক পড়ে তাল গাছ কাটার। এ সময় তাল গাছের ডুঙ্গা বা কোষা নৌকার চাহিদা বেড়ে যায়। একটি ডুঙ্গা বানাতে পুরো একটি তাল গাছ লেগে যায়, ফলে কাটা পড়ে হাজারো তাল গাছ। প্রতিদিন প্রতি হাটে 1000-2000 তালের ডিঙা বিক্রি হয়। এটা তো আমরা বন্ধ করতে পারি। অনেক আগ থেকেই গ্রামের বাড়িঘরে বজ্রপাত থেকে বাঁচতে কম দামে দেশীয় আর্থিং প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। এ পদ্ধতিতে ঘরের চাল থেকে এক ধরনের তামার তার মাটিতে নামিয়ে আনা হয়। এছাড়া ঘরের ভেতরে টিভি, ফ্রিজ বা অন্য কোনো ইলেকট্রনিক্স পণ্য থাকলে সেগুলোর সাথেও মূল তারের সংযোগ দিতে হয়। বাজ পড়া থেকে সুরক্ষায় এটি কার্যকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লাইটনিং অ্যারেস্টার বলে এটা, বিদ্যুৎকে ধরে মাটিতে নিয়ে যায়, সেটা করা সম্ভব। আমাদের ওই খাম্বা যেগুলো আমরা পেয়েছিলাম সেই সিমেন্টের, এগুলা সাথে আমরা লাইটনিং অ্যারেস্টার লাগাই। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। তিস্তা নদীর ভাঙনে বিলীনের পথে লালমনিরহাটের আদিতমারির বালির বাঁধ। মহেশখোলা ইউনিয়নবাসী স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছিলেন বাঁধটি। এখন গৃহহীন হওয়ার আতঙ্কে 3 গ্রামের মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণে তাদের দাবি বাস্তবায়ন হয়নি আজও। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নিজেদের বাড়িঘর ও সম্পত্তি রক্ষায় 2011 সালে আদিতমারি উপজেলার কুঠিরপাড় এলাকায় 400 মিটার দীর্ঘ বালুর বাঁধ নির্মাণ করেন স্থানীয়রা। প্রতি বছর বন্যায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে স্বেচ্ছাশ্রমে মেরামত করেন তারা। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধে আবারও দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে বাঁধের বেশিরভাগ নদীতে বিলীন। আতঙ্কিত নদী তীরবর্তী কুঠিরপাড়, বালাপাড়া ও চৌরাহা গ্রামের কয়েক হাজার পরিবার। অনেকেই সরিয়ে নিচ্ছেন বাড়িঘর। 500-600 ঘর এখানে এখনো নদী বেলে নিয়ে আসি আমরা। মাঝে মাঝে পানি উন্নয়ন বোর্ডের লোকজন অফিসাররা আসে, দেখে যায়, কিন্তু বাস্তবে কোনো কাজ এখন পর্যন্ত এখানে হয়নি। গতবার এই ভাটিতে প্রায় 300 থেকে 400 বাড়ি, স্কুল, মাদ্রাসা এবং কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ভেঙে গেছে। তিস্তার করাল গাছ থেকে কতদিনে যে আমরা এই বাষ্প রাতে ঘুমাইলে আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারি না। নদী ভাঙন মানুষ কখন যা তার ঘর বাড়ি ভেঙে যাবে এই আতঙ্ক। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাঁধ রক্ষায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা প্রয়োজন। নির্দেশনা পেলে জরুরি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। নদীর পানির স্রোত যদি অব্যাহত থাকে এবং পানি যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে এখানে কিন্তু পূর্বের মতো ভাঙন সৃষ্টি হতে পারে। সুতরাং আমাদেরকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগের ব্যবস্থা করে এই ভাঙন রোধ করার জন্য আমাদেরকে এখনই চেষ্টা করতে হবে। আমাদের এখন বন্যা শুরু হচ্ছে, আমরা ব্যবস্থা নিতাম যতদূর গেছে, বাকিটুকু রক্ষা করার জন্য আমি অলরেডি আমার সাথে ইনফর্ম করছি, আমি চেষ্টা করতেছি ব্যবস্থা নেওয়ার। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
ওয়েবসাইট বিভ্রাটে পড়েছে অস্ট্রেলিয়ান অধিকাংশ ব্যাংক। এতে ব্যাহত হচ্ছে আর্থিক লেনদেন। বিবিসি জানায় বৃহস্পতিবার দেশটির বেশ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট ক্র্যাশ করায় এই জটিলতা সৃষ্টি হয়। ব্যাংকগুলোর সার্ভারের এজ ক্লাউডে ইন্টারনেট ড্রপডাউন এবং নেটওয়ার্কিং সমস্যার কারণে এই ঘটনাটি ঘটে। শুধু তাই নয়, এই ওয়েবসাইট ক্র্যাশের ফলে ব্যাংকগুলোর অ্যাপসেও ঝামেলা দেখা দিয়েছে। এতে করে সমস্যায় পড়েছেন ব্যাংকের গ্রাহকরা। বৃহস্পতিবার ব্যাংকের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি এয়ারলাইন্সেও এই ওয়েবসাইট বিভ্রাটে পড়েছে। তবে এই ওয়েবসাইট বিভ্রাটের বিষয়টি কোনো পরিকল্পিত ঘটনা কিনা এখনও তা স্পষ্ট জানা যায়নি। এদিকে এই ওয়েবসাইট বিভ্রাট ইস্যুটা যত দ্রুত সম্ভব দূর করা যায় তার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন আইটি বিশেষজ্ঞরা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। জৈব বালাইনাশক ব্যবহার করে সাফল্য পাচ্ছেন কুষ্টিয়ার পান চাষিরা। কৃষি সরজমিন গবেষণা বিভাগের নতুন এই পদ্ধতি উদ্ভাবনে পানির নানা রকম রোগ যেমন কমছে, তেমনি বেড়েছে উৎপাদনও। কুষ্টিয়া জেলা বরাবরই পান চাষের জন্য প্রসিদ্ধ। বিশেষ করে জেলার সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলায় পান চাষ হয় বহু বছর ধরে। আগে প্রচলিত কীটনাশক ব্যবহার করায় পানের গোড়া পচা সহ নানা রোগে পান চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এর থেকে উত্তরণের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়া অফিস সরেজমিন গবেষণা বিভাগ জৈব বালাইনাশক পদ্ধতি উদ্ভাবন করে। এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পান চাষিরা। কৃষি অফিসের তথ্য অনুযায়ী কুষ্টিয়া জেলায় এবার 235 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। বছরে 100 কোটি টাকার বেশি পান বিক্রি হয়ে থাকে এই জেলা থেকে। নিউজ আওয়ারের পর্যায়ে আবারও সময় হলো বাইজেস্টিল বিরতি নেওয়ার, এরপর আরো জানিয়ে ফিরব। বিদ্রোহীদের 200 ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনারা। কোপায় ব্রাজিল, ইউরোতে নেদারল্যান্ডসের খেলা আজ। স্বাগত নিউজ আওয়ারে। এবারে দেশের বাইরের আরো খবর। মিয়ানমারের কিনমা গ্রামে স্থানীয় গেরিলাদের সঙ্গে সংঘর্ষের পর 2 শতাধিক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। তবে জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘটনার জন্য সন্ত্রাসীদের দায়ী করা হয়। মঙ্গলবারে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন 2 জন। একজন প্রত্যক্ষদর্শী জানান, নিজেদের তৈরি অস্ত্র নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় পিপলস ডিফেন্স ফোর্স নামে পরিচিত গেরিলারা। সংঘর্ষের এক পর্যায়ে গেরিলারা পিছু হটলে ঘরবাড়িতে আগুন দেয় সেনাবাহিনী। এ ঘটনা নিন্দা জানিয়েছেন মিয়ানমারের যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত 800রও বেশি মানুষকে হত্যা ও প্রায় 5000 জনকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের সেনা সরকার। মহাকাশে শেনঝাও 12 নভোযানের সফল উৎক্ষেপণ করেছে চীন। এতে 3 নভোচারী রয়েছেন। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো মানুষ চালিত নভোযান পাঠালো চীন। গোবি মরুভূমিতে জিয়াকুয়ান লঞ্চ সেন্টার থেকে বৃহস্পতিবার বেইজিং স্থানীয় সময় সকাল 9:22 মহাকাশের পথে পাড়ি জমায় নভোযানটি। মহাকাশে চীনা স্পেস স্টেশন তিয়ানহেতে 3 মাস থাকবেন এই 3 নভোচারী। এই 3 মাসে স্পেস স্টেশনটিকে আপগ্রেড করবেন তারা। গত এপ্রিলে মহাকাশে তিয়ানহে স্পেস স্টেশনটি পাঠায় চীন।
হংকংয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক রায়ান ল এবং তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে সপাচেক পুলিশ পত্রিকাটির দপ্তরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সরকারের তরফ থেকে বলা হয়, অ্যাপল ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 2019 সাল থেকে অ্যাপল ডেইলিতে 30টি প্রতিবেদন ছাপা হয়েছে, যাতে হংকং ও চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। সেজন্যই এই ব্যবস্থা। ওই 5 জনকে গ্রেপ্তার ছাড়াও অ্যাপল ডেইলির সঙ্গে সম্পৃক্ত 3টি প্রতিষ্ঠানের 18 মিলিয়ন হংকং ডলার মূল্যমানের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। চীনের কট্টর সমালোচক, বর্তমানে কারাবন্দী গণতন্ত্রপন্থী নেতা জিমি লাই পত্রিকাটির মালিক। খেলা খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে এবারের কোপা আমেরিকার হট ফেভারিট ব্রাজিল। প্রতিপক্ষ পেরু। রিও ডি জেনেরোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 6টায়। এর আগে আজ রাত 3টায় কলম্বিয়া খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ফেভারিটের তকমা নিয়ে যেভাবে শুরু করতে হয় সেভাবেই কোপা আমেরিকায় এবারের যাত্রা শুরু করেছে কোচতিতের ব্রাজিল। 3 গোলে ভেনেজুয়েলার কাছ থেকে পূর্ণ 3 পয়েন্ট আরও আত্মবিশ্বাসী করছে সেলেসাওদের। ব্রাজিল সবসময়ই যে কোনো দলের কাছে আতঙ্কের নাম। দলের সবচেয়ে বড় তারকা নেইমার যদি ফর্মে থাকেন, তবে প্রতিপক্ষের দুশ্চিন্তা আরও বাড়ে। প্রথম ম্যাচে 1 গোল করার পাশাপাশি অপর 2 গোলে ভূমিকা রেখে নেইমার জানিয়ে দিয়েছেন, এবার ল্যাটিন শ্রেষ্ঠত্বের কোপা অর্থাৎ কাপটি তুলে ধরতে চান তিনি। নেইমারদের লক্ষ্য কোপায় 10ম শিরোপা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেরুকে নিয়ে উদ্বেগ না থাকলেও কোচ তিতেকে ভাবাচ্ছে করোনা ভাইরাস। ব্রাজিল দলে কোভিড কেস নেই আপাতত, তাতেই স্বস্তি পাচ্ছি। কিন্তু এমন পরিস্থিতিতে যে কোনো কিছুই ঘটতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের দলের ফুটবলাররা সুস্থ থাকে। এখন সবকিছুই স্বাস্থ্যের উপর নির্ভর করছে। পেরুর সঙ্গে জয়ের জন্যই খেলবো আমরা। ব্রাজিলকে মোকাবেলা দিয়েই এবারের কোপা অভিযান শুরু করছে পেরু। গত মৌসুমের ফাইনালে তাদের কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় পেরুভিয়ানদের। ছন্দে থাকা ব্রাজিলের ঠিক বিপরীত অবস্থা পেরুর। সর্বশেষ 9টি আন্তর্জাতিক ম্যাচে জয় মাত্র 1টি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুদল মুখোমুখি হয়েছে 48 বার। এর মধ্যে মাত্র 5 বার জিতেছে পেরু। ড্র হয়েছে 9 ম্যাচ। চিন্তার কারণ 34 বারের ব্যর্থতা। প্রতিপক্ষ ব্রাজিল সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। আশা করি ভালোভাবেই আসর শুরু করতে পারবো। ফর্মে থাকা নেইমারকে আটকাতে পারলে ফলাফল অন্যরকম হতে পারে। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, 18 নিউজ। এবারে ইউরো চ্যাম্পিয়নশিপ 2020-এর খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত 1টায় তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। এর আগে রাত 10টায় ডেনমার্কে মুখোমুখি হবে বেলজিয়াম। আর সন্ধ্যা 7টায় ইউক্রেনের প্রতিপক্ষ ম্যাসেডোনিয়া। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস 3-2 গোলের জয় পায় ইউক্রেনের বিপক্ষে। এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশন তাদের। এই ম্যাচ জিতলে দ্বিতীয় রাউন্ড অনেকটা নিশ্চিত হবে নেদারল্যান্ডসের। শক্তি ও পরিসংখ্যানে বিচারে অবশ্য অস্ট্রিয়ার চেয়ে অনেকটা এগিয়ে তারা। এখন পর্যন্ত 12 ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল, যেখানে 7 জয়ের বিপরীতে নেদারল্যান্ডসের পরাজয় 3 ম্যাচে। অন্যদিকে ম্যাসেডোনিয়াকে হারিয়ে ইউরো মিশন শুরু করে অস্ট্রিয়া। এবার দ্বিতীয় ম্যাচের শক্ত প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অস্ট্রিয়ার সামনেও দ্বিতীয় রাউন্ডের হাতছানি। এই ম্যাচ জিতলেই সে লক্ষ্য পূর্ণ হবে তাদের। তাই জয়ের জন্য মরিয়া তারাও। শেষ করব নিউজ আওয়ার, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদে পরিমণি বিতর্ক। ক্লাব ডিজে পার্টি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। বাজেট তৈরিতে এমপিদের গুরুত্ব নেই, আলোচনা অর্থহীন মেনন। দেশের অভ্যন্তরেও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট, তবুও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জুলাইয়ে টিকার নিবন্ধন শুরুর সম্ভাবনা, জানালো প্রধানমন্ত্রীর দপ্তর।
রাষ্ট্রদূত পুনর্নিয়োগে সম্মত বাইডেন পুতিন। অস্ত্র নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তায় সহযোগিতার অঙ্গীকার। ভুয়া এনআইডি, আরও এক ইসি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। আদিতমারের বালির বাঁধে ঠেকানো যাচ্ছে না তিস্তার ভাঙন। বিদ্রোহীদের 200 ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনারা। এবং কোপায় ব্রাজিল, ইউরোপে নেদারল্যান্ডসের খেলা আজ। দর্শক, এই ছিল দুপুর 3টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।